নমস্কার, বাংলা স্ফেয়ারে আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ নিয়েই পড়ে আছি, এটা তার শেষ পর্ব। আপনাদের বলি, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন কল্পনা করুন। কেন্দ্রে ক্ষমতায় আছে কংগ্রেস, বাংলাদেশে হিন্দু নিপীড়নের এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে, আর বিরোধী দলে বসে আছে বিজেপি সেক্ষেত্রে কি করত? প্রথম কথা, সংসদ অচল করে দিত এবং স্বধর্মীদের এই নিগ্রহের প্রতিবাদে গোটা দেশ জুড়ে তারা এমন আন্দোলন শুরু করত যাতে কংগ্রেসি সরকার একেবারে চূড়ান্তভাবে অপদস্থ হয়। সেদিক থেকে দেখতে গেলে নরেন্দ্র মোদী খুব ভাগ্যবান। তিনি প্রধানমন্ত্রী আছেন, অথচ বাংলাদেশ ইস্যুতে কোনো দল সেভাবে তার উপরে কিন্তু কোনো রকম চাপ সৃষ্টি করছে না। না কংগ্রেস, না এনডিএর শরিক দল, না ইন্ডিয়া জোটভুক্ত অকংগ্রেসি দলগুলির কেউ। অর্থাৎ একটা বিষয় যেটা এই প্রতিকূল সময়ে নরেন্দ্র মোদীর পক্ষে যাচ্ছে, সেটা হলো আমাদের যে রাজনৈতিক ইকোসিস্টেম, সেখানে বাংলাদেশ সম্পর্কে একটা অদ্ভুত ধরনের নিষ্ক্রিয়তা, নির্লিপ্ততা, যেভাবেই দেখুন সেটা পরিলক্ষিত হচ্ছে। এটা কিন্তু কম ভাগ্যের কথা নয়। এমনকি বিজেপি দলের ভিতরেও আজকাল যেহেতু ওই দলেও প্রধানত দুজন তিনজন নেতা যা বলেন সেটাই বাকিরা শিরোধার্য করে, যে অর্থে আদবানির জমানায়, বাজপেয়ীর জমানায় বিজেপি দলে একটা অভ্যন্তরীণ গণতন্ত্র ছিল। নেতারা ইচ্ছে করলে যার যা অভিমত তা প্রকাশ্যে ব্যক্ত করতে পারতেন। সেই দিন তো আর নেই। ফলে দলের ভিতর থেকে যে তার উপরে চাপ সৃষ্টি হবে, সেই সুযোগও নেই বিজেপির কারুর কাছে। এবং নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ সম্পর্কে বিজেপির তাবড় নেতারা সারাক্ষণ এত ত্রস্ত হয়ে থাকেন যে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে অপ্রীতিকর প্রশ্ন করা দূরস্থান, এই বিষয়ের অবতারণাই তারা করবেন না। আর কংগ্রেস করবে না, ঠিক যে কারণে বিজেপি করতে পারছে না বা নরেন্দ্র মোদী করতে পারছেন না, একেবারে ঠিক সেই কারণে। সেটা হলো এই যে হাসিনার সঙ্গে সুসম্পর্ক এবং বাংলাদেশে একমাত্র হাসিনাকেই ক্রমাগত পেট্রোনাইজ করে যাওয়া, যেটা আজকের দিনে একটা আত্মঘাতী কূটনীতির ফল বলে মনে হচ্ছে। তার সূচনা কিন্তু নরেন্দ্র মোদী করেননি, তার সূচনা করেছিলেন মনমোহন সিং। নরেন্দ্র মোদী যেটা করেছেন সেটা হলো তিনি বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে কংগ্রেসের যা নীতি ছিল সেটাকে অক্ষরে অক্ষরে
মেনে চলেছেন এবং আরও বেশি করে এই বন্ধুত্বের সম্পর্ক নিবিড় এবং ঘনিষ্ঠ করার চেষ্টা করেছেন। এর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতবর্ষের অবস্থান একটু কোণঠাসা হয়ে গেছে বহুদিন ধরেই। অর্থাৎ হাসিনা যতদিন আছে আমরা তার সঙ্গে আছি এবং হাসিনা যাতে থাকে তার জন্য যা করার আমরা তাই করব, বাংলাদেশ সংক্রান্ত ভারতের নীতি ছিল এইটাই। এত প্রেম আমি কোথা পাবো নাথ একেবারে অকারণে ছিল না কিন্তু। তার কারণ আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপি অলমোস্ট ঘোষিতভাবে ভারত বিরোধী এবং আমেরিকা বরাবর বিএনপিকে সমর্থন জানিয়ে এসছে হাসিনার বিরুদ্ধে। 2 নম্বর, বিএনপি আমলে ভারত বিরোধী কাজকর্ম শুধু এ সরকারি স্তরে শিলমোহর পেত তাই নয়, আরও নানাভাবে ভারতের অভ্যন্তরীণ সমস্যাকে জটিল করে দিয়েছিল। যেমন ধরুন, উত্তর পূর্ব ভারতের যতগুলো জঙ্গি গোষ্ঠী আছে তাদের একেবারে নিরাপদতম আশ্রয় ছিল খালেদা জিয়ার বাংলাদেশ। সে উলফা হোক, এনএসসিএন হোক, মিজো, মণিপুর, যা কোনো নেম এনি। এই পরেশ বড়ুয়া উলফার নেতা, তিনি বছরের পর বছর ঢাকায় থেকেছেন জামাই আদরে। হাসিনা কিন্তু ভারতবর্ষের এই সিকিউরিটি কনসার্নস কে একেবারে যতটা পারা যায় বন্ধুর মতো অ্যাড্রেস করার চেষ্টা করেছেন এবং তাঁর আমলে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ভারতের কাছে সেটা কম প্রাপ্তি নয়। 2 নম্বর, হাসিনা ভারতের সঙ্গে যে বকেয়া অমীমাংসিত বিষয়গুলো ছিল তার মধ্যে একটা ছিল ল্যান্ড বাউন্ডারি কোয়েশ্চেন, 3 বিঘা হস্তান্তর। একেবারে আপোষে কোনো রকম বিবাদ বিসম্বাদ ছাড়া এই কাজটি হাসিনা সম্পন্ন করে দিয়েছিলেন এবং ভারতবর্ষ তার সঙ্গে সংঘাত করেছিল। 3, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এই উপমহাদেশে বাংলাদেশ হচ্ছে ভারতবর্ষের বিগেস্ট পার্টনার। মোট ভলিউম অফ ট্রেড বিটুইন দ্য 2 কান্ট্রিজ যদি $15 বিলিয়ন কাছাকাছি হয়, তার মধ্যে মাত্র $2 বিলিয়ন ভারত থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে, ভারতে এক্সপোর্ট করে, আর $13 বিলিয়ন একতরফাভাবে ভারত এক্সপোর্ট করে। সুতরাং ব্যালেন্স অফ ট্রেড একেবারে সাংঘাতিকভাবে ওয়াজ ইন ফেভার অফ ইন্ডিয়া। এছাড়া উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর জন্য বাংলাদেশের যে ট্রানজিট, অর্থাৎ বাংলাদেশের মধ্যে দিয়ে গেলে যত তাড়াতাড়ি এবং যত কম সময়ে পৌঁছানো যায়, সেটা তো আগে যেত না।
এখন বেশ কিছুদিন ধরে ত্রিপুরার বাস বাংলাদেশ হয়ে কলকাতায় চলে আসছিল। এইভাবে রেল যোগাযোগ, সড়ক তো আছেই, সেগুলো ক্রমশ জটগুলো এক এক করে খুলছিল। ভারতবর্ষ বিদ্যুতের ক্ষেত্রে আরও বিভিন্ন বড় কিছুর ক্ষেত্রে হাসিনাকে দরাজ হাতে সাহায্য করেছে। একমাত্র বাধা যেটা হাসিনা পেয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিস্তার জল বন্টন নিয়ে কিছুতেই তিনি বা মোদি মমতাকে রাজি করাতে পারেননি। যখন তিনি বুঝতে পারেন হাসিনা যে বাংলার ভূমি কিছুতেই ভুলবার নয়, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন শিলিগুড়ির অদূরে বাংলাদেশ সীমান্তের মধ্যেই তারা একটা তিস্তা নদীতে মস্ত বড় রিজার্ভার তৈরি করবেন, যাতে শুখা মরশুমে সেখান থেকে জল দিয়ে চাষের কাজ, সেচের কাজ চালানো যায়। চীনের খুব আগ্রহ ছিল এই রিজার্ভারটা বানানোর, কিন্তু হাসিনা বরাতটা চায়নাকে দেননি, তিনি দিয়েছেন ভারতবর্ষকে। ঠিক একইভাবে আদানি গোষ্ঠীর ডোড্ডা থেকে যে বিদ্যুৎ সরবরাহ করে থাকে বাংলাদেশে, সেটা যদি আগামীকাল বন্ধ হয়ে যায়, আমার ধারণা 2/3 বাংলাদেশ নিষ্প্রদীপ হয়ে যাবে। ফলে আমরা বাইরে থেকে যত কিছুই বলি না কেন, প্রবলেমস আর সো জেনুইন অ্যান্ড রিয়ালিটি ইজ সো ডার্ক যে একজন প্রধানমন্ত্রীর পক্ষে চাইলেই যুদ্ধংদেহী মনোভাব নেওয়া সম্ভব নয়। সেটুকু তাকে দিতেই হবে। কিন্তু সব কিছুর তো একটা সীমা থাকে। কখনো সেই সীমা অতিক্রম হয়ে গেলে তখন কিন্তু আর নিশ্চুপ হয়ে বসে থাকা যায় না। আমি জানি না দিল্লির মূল্যায়নে সেই সীমাটা অতিক্রান্ত হয়েছে কি হয়নি। কেননা এই নরেন্দ্র মোদীর জমানায় বিদেশ নীতিটা কার্যত তার অফিস থেকেই পরিচালিত হয়। বেচারা জয়শঙ্কর বলে একজন বিদেশমন্ত্রী আছেন বটে, কিন্তু তিনি সাক্ষী গোপাল ছাড়া আর কিছুই নন। কংগ্রেসি প্রধানমন্ত্রীরাও অনেকে আদতে বিদেশ মন্ত্রক চালাতেন, রাজীব চালাতেন, ইন্দিরা চালাতেন, নরসিংহ রাও সে চেষ্টা করেননি, মনমোহন সিং করেননি। আবার নরেন্দ্র মোদীর জমানায় তিনি এই বিদেশ নীতিকে আন্তর্জাতিক স্তরে তার ভাবমূর্তি প্রতিষ্ঠার একটা ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করতে চান। সেজন্যই তাঁর প্রধানমন্ত্রিত্বকালে লোকসভায় একবার কংগ্রেসি সাংসদেরা জানতে চেয়েছিল যে প্রধানমন্ত্রী আপনি দেশে কদিন থাকেন একটা বছরে আর বিদেশে কদিন। এটা পরিহাস ছলে করা হলেও এর মধ্যে কোথাও একটা
সত্যতা তো ছিলই, কিন্তু এখানে মোদির একটা ঘাটতিও আছে। সেটা হলো, দেখুন, একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে প্রধানমন্ত্রী হওয়া যায়, কিন্তু বিদেশ নীতি এমন একটা বস্তু যেটা কেন্দ্রীয় সরকারে না থাকলে, যেটা ভালো করে বোঝা খুব কঠিন। ইন্দিরা গান্ধীর এই সুবিধাটা ছিল, কেননা তিনি তার বাবার সঙ্গে হাত ধরে ছেলেবেলা থেকে একটার পর একটা দেশ ভ্রমণ করেছেন। রাজীব গান্ধীরও এই সুবিধা ছিল। নরসিংহ রাও তো তার জীবনের একটা বড় অংশ মন্ত্রী হিসেবে পররাষ্ট্র দপ্তর চালিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীর তো সেই অভিজ্ঞতা নেই। ফলে আজকে যখন একটা মেজর ক্রাইসিস বাংলাদেশ ফ্রন্টে তৈরি হয়েছে, তখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটা বুঝতে তাঁরও হিমশিম অবস্থা। দেখুন, এমনিতে নরেন্দ্র মোদীর যেটা ভাবমূর্তি, সেটা হলো তিনি হি ইজ এ স্ট্রং লিডার, হি ইজ এ ডিসাইসিভ লিডার, হি ইজ এ পার্সন হু ডেলিভার্স অন হিজ ওয়ার্ডস। কিন্তু আবার উল্টো দিকটাও যদি দেখেন, সেটাও কিন্তু একই রকম সত্য। সেটা হচ্ছে, কোনো সমস্যা যদি খুব জটিল আকার ধারণ করে বা গভীর হয়ে যায়, নরেন্দ্র মোদী কিন্তু তখন একেবারে মৌনব্রত পালনের রাস্তা নিয়ে থাকেন। ধরুন, ডিমনিটাইজেশনের সিদ্ধান্ত ওইরকম নাটকীয়ভাবে দেশের উপরে চাপিয়ে দেওয়া, এবং তারপরে 2-3 দিন পরে সেটাকে সমর্থন করার জন্য নানাবিধ কথা বলা, কিন্তু আদতেই যে সেটা একটা ভারতীয় অর্থনীতির প্রায় মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, সে ব্যাপারে কিন্তু তার মুখে আত্মপক্ষ সমর্থনে আজ পর্যন্ত একটি কথাও আমরা শুনিনি। হি অ্যাভয়েডস। কিংবা ধরুন, সামান্য কয়েক ঘন্টার নোটিশে গোটা দেশে লকডাউন করে দেওয়া কোভিডের সময়, যার ফলে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে চরম হেনস্থা এবং দুর্দশার মধ্যে পড়তে হয়েছিল। He has never clarified his position. আবার দেখুন, এই মণিপুর জ্বলছে তো জ্বলছেই। সব কয়টি বিরোধী দল মিলে প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করছে। আপনি একবার সেখানে যান, নিজের পক্ষে কিছু একটা বলুন, নরেন্দ্র মোদীকে কিন্তু টলানো যাচ্ছে না। সেই যে তিনি স্পিকটি নট অবস্থান নিয়েছেন, কোনো প্ররোচনা দিয়েই তাকে সেখান থেকে সরানো যায়নি। অতএব বাংলাদেশে তৈরি হওয়া অকস্মাতের এই সংকট মোকাবিলায় তিনি প্রিম্যাচিওরলি সক্রিয় হয়ে উঠবেন, এটা তার রাজনৈতিক ঘরানার সঙ্গে মানানসই নয়। একথা ঠিক
বিজেপির ভিতর থেকে এক আধজন নেতা বলতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদী হস্তক্ষেপ না করলে বাংলাদেশে হিন্দুদের রক্ষা করা কঠিন হবে। আমাদেরই রাজ্যের বিজেপি এমপি জগন্নাথ সরকার এ ব্যাপারে একটা বিবৃতি দিয়েছে। আরএসএস একেবারে সর্বোচ্চ স্তরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছে, বলতে গেলে চাপ সৃষ্টি করেছে, যাতে তারা বাংলাদেশের ব্যাপারে মনোযোগী হয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়। কিন্তু তার বাইরে তো কিছু হয়নি। আমাদের বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস, আদানির কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে আলোচনা করতে যতটা উৎসুক, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এত অসংখ্য হিন্দুর এমন অবর্ণনীয় দুর্দশা নিয়ে তারা আলোচনা করতে চায় না, কিন্তু বা চাইলেও সেটা তাদের অগ্রাধিকারের তালিকায় অনেক নিচে। সুতরাং আমাদের দৃশ্যপটের অন্তরালে নরেন্দ্র মোদীর প্রশাসন কি করছে না করছে সেটা তো বলা কঠিন। বিশেষ করে এমন একটা সময় এই ক্রাইসিসটা হয়েছে যাতে ভারতবর্ষ সম্পর্কে বাংলাদেশিদের ক্ষোভ প্রশমিত হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তার কারণ 1976 সালে হাসিনাকে যে পরিপ্রেক্ষিতে ভারত আশ্রয় দিয়েছিল এবং টানা 6 বছর ওই দিল্লি শহরেই হাসিনা ছিলেন, সেই পরিপ্রেক্ষিতের সঙ্গে 2024-এর অগস্ট মাসে হাসিনা দেশান্তরী হয়ে দিল্লিতে চলে আসা এবং এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত, দুটো কিন্তু এক জিনিস নয়। একেই তো বাংলাদেশিরা মনে করেন ভারত ছিল বলেই হাসিনা 15 বছর তার স্বৈরাচারী শাসন চালিয়ে যেতে পেরেছে। অর্থাৎ ন্যাড়া যেমন খুঁটির জোরে লড়ে, হাসিনার খুঁটিটা হলো ভারত। কিন্তু বসুধৈব কুটুম্বকম নীতিতে বিশ্বাসী তো ভারত। তার এই চরম সংকটের দিনে ভারত কিন্তু হাসিনাকে আপনার রাস্তা আপনি দেখে নিন বলে সরিয়ে দেয়নি। সুতরাং হাসিনাকে দিল্লি শহরে রেখে বাংলাদেশের সঙ্গে নেগোশিয়েট করা আজকের পরিস্থিতিতে নেক্সট টু ইম্পসিবল। 2 নম্বর হলো, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন চুকে গেলেও ট্রানজিশন পর্ব শেষ হতে এখনো 2 মাস বাকি এবং বাংলাদেশে হাসিনা সম্পর্কে জো বাইডেন এবং তার প্রশাসনের মনোভাব কি সেটা যে মোদি জানেন না তা তো নয়। এবং হাসিনার বিকল্প হিসেবে বিএনপি সামনে চলে এলে ভারতের পক্ষে সেটা কতটা অস্বস্তিকর হবে সেটাও তো মেপে ওঠা তুলনামূলকভাবে একটু কঠিন। তবে এ বিষয়ে আমার বক্তব্য হলো যে ভারত যেভাবে এই উপমহাদেশের প্রতিবেশীদের সঙ্গে গত 10-12 বছর ধরে ব্যবহার করেছে, সেটা কিন্তু
তার আগে অনুসৃত নীতি থেকে অনেকটাই বাইরে। আগে ভারতবর্ষ একটা মাল্টিল্যাটারাল কোঅপারেশনে বিশ্বাস করত, সেই জন্যই সার্ক তৈরি হয়েছিল। সার্কের মঞ্চে দ্বিপাক্ষিক ইস্যু আলোচনা করা যেত না, কিন্তু প্রতি বছর সার্কের মিটিং হতো। ইসলামাবাদেও হয়েছে, সেখানে রাজীব গান্ধী গেছেন সার্কে বক্তৃতা দিতে, আমি ছিলাম সঙ্গে। এখন এই সাউথ এশিয়ান রিজিয়নাল কোঅপারেশন, যেটা ভারতবর্ষ স্পিয়ারহেড করত, সেটা কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। এখন বাইল্যাটারালিজম হ্যাজ বিকাম দ্য অর্ডার অফ দ্য ডে, এবং সেই বাইল্যাটারালিজম করতে গিয়ে ভারতবর্ষকে কোথাও কোথাও একটু ইন্টারভেনশনিস্ট, কোথাও কোথাও একটু আগ্রাসী মনে হচ্ছে, যেটা প্রতিবেশীরা পছন্দ করে না। এই ধরুন না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান যাওয়া নিয়ে যে কাণ্ডটা হচ্ছে, সেটা কি খুব সমর্থনযোগ্য? দেখুন, নিরাপত্তার কারণে যদি ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানে যেতে না চায় তাহলে অন্য কথা, কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের যে হাল, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সব দিক থেকে, তাতে এই গোদের উপর বিস্ফোরার মতো পাকিস্তানকে সবক শেখানোর জন্য ভারতবর্ষ ক্রিকেট দল পাঠাবে না, অর্থাৎ নাকটা আরেকটু ভালো করে ঘষে দেবে, এটা কতটা বুদ্ধিমানের কূটনীতি আমি বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে ভারতবর্ষ যেহেতু এই দক্ষিণ এশিয়া বলয়ে বৃহত্তম দেশ, অতএব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো সাবস্টিটিউট হতে পারে বলে আমি মনে করি না। আপনাদের যদি স্মরণে থাকে, নরেন্দ্র মোদী প্রথমবার ভোটে জিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী দেশগুলির প্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা সবাই এসেছিলেন, ইনক্লুডিং নওয়াজ শরীফ। তারপরে প্রধানমন্ত্রী কাবুল থেকে ফেরার পথে ইমপ্রম্পটু হঠাৎ লাহোরে নেমে নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে কিছুক্ষণ সময় কাটিয়ে আসে। তখন মনে হয়েছিল দক্ষিণ এশিয়া সম্পর্কে অটল বিহারী বাজপেয়ী বা কংগ্রেস যে অ্যাটিটিউড নিয়ে চলেছে, নরেন্দ্র মোদীও হয়তো তাই করবেন। কিন্তু তারপরে নানাবিধ ঘটনা জিনিসটাকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। সুতরাং আজকে আমার নরেন্দ্র মোদীকে দেখে মনমোহন সিংয়ের কথা মনে পড়ছে। কেন জানেন? মনমোহন যখন প্রশ্নবারে জর্জরিত হয়ে যেতেন সংসদের ভিতরে বাইরে, তখন পারতপক্ষে তিনি মুখ খুলতেন না। এই নরেন্দ্র মোদী প্রতিটি জনসভায় মনমোহনকে মৌনী বাবা বলে
সম্বোধন করতেন। আজকে বাংলাদেশ প্রসঙ্গে বা মণিপুর প্রসঙ্গে নরেন্দ্র মোদীর মৌনাবলম্বন দেখে অশক্ত মনমোহন সিং মৃদু হাসছেন কিনা সেটা জানতে আমার বড় কৌতূহল হয়। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।